বাংলাদেশ তোমার দেশ, জয় বাংলা। স্বাগত জানাচ্ছি ইউবিসি নিউজের বিশেষ টকশোতে। এবারকার আমাদের বিশেষ বিষয় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, প্রত্যাশা ও প্রাপ্তি। সাথে আছি আমি ডক্টর মোহাম্মদ মাকফুর হোসেন। বর্তমান যুগ তথ্যের। একটি সমাজের যে কোনো উন্নয়ন এবং পরিবর্তনে তথ্যের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আর এই তথ্যের নাগাল পেতে বর্তমান সময়ে মানুষ নানা ধরনের গণমাধ্যমের দ্বারস্থ হয়। দি মিডিয়াম ইজ দ্য মেসেজ, এই বিখ্যাত উক্তির মাধ্যমে সমাজবিজ্ঞানী মার্শাল ম্যাকলুহান গণমাধ্যমের শক্তিশালী প্রভাবের বিষয়টি উপস্থাপন করেন। একটি সুস্থ এবং মুক্ত গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় তথ্যের অবাধ প্রবাহ গণতন্ত্রের সৌন্দর্যকেই শুধু বিকশিত করে না, বরং নীতি নির্ধারক, প্রশাসক, উন্নয়ন গবেষক তথা সর্বস্তরের মানুষকে সঠিক তথ্য এক ধরনের নিরাপত্তা প্রদান করে। উত্তর আধুনিক সমাজ ব্যবস্থায় চতুর্থ শিল্প বিপ্লব যখন আমাদের দরজায় কড়া নাড়ছে, ঠিক সেরকম বাস্তবতায় তথ্যের অন্যতম এবং জনপ্রিয় মাধ্যম হিসেবে গণমাধ্যমই সবচাইতে প্রভাবশালী। সংবাদ মাধ্যমের সাথে জড়িয়ে থাকা তিনটি ঘনিষ্ঠ বিষয় হলো সংবাদ, সাংবাদিক এবং সাংবাদিকতা। সংবাদ ছাড়া সাংবাদিকতা যেমন অর্থহীন, তেমনি সাংবাদিকের ভূমিকা ছাড়া সংবাদের অস্তিত্বের কথাও চিন্তা করা চলে না। নিউজ শব্দটির বাংলা অর্থ হলো নতুন কিছু, অর্থাৎ সামথিং নিউ। উত্তরবঙ্গ চ্যানেল সংবাদ, সাংবাদিক এবং সাংবাদিকতার তাত্ত্বিক ভিত্তিকে সম্পূর্ণরূপে ধারণ করে প্রতিষ্ঠিত উত্তরবঙ্গের প্রথম চ্যানেল। টেস্ট এবং ট্রায়াল বেসিসে এই চ্যানেলটি বর্তমানে আইপি মাধ্যমে তার প্রচার কাজ শুরু করেছে। অচিরেই লাইভ টেলিকাস্টের ব্যাপারে এই চ্যানেলটি অত্যন্ত আশাবাদী এবং সে লক্ষ্যেই সমগ্র কর্মকাণ্ড এগিয়ে চলছে। বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তির সুবর্ণ জয়ন্তীতে অর্থাৎ 2021 সালের 1 জানুয়ারি রোজ শুক্রবার মুক্তিযুদ্ধের চেতনা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 39 অনুচ্ছেদের চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতাকে মূল মন্ত্র হিসেবে গ্রহণ করে বাংলাদেশের স্বনামধন্য কয়েকটি সংবাদ মাধ্যমে দীর্ঘকাল কাজ করা কয়েকজন স্বপ্নবাজ তরুণ একত্রিত হয়ে ইউবিসি চ্যানেলের যাত্রা শুরু। সততা, বস্তুনিষ্ঠতা, সর্বোপরি পেশাদারিত্বের শপথ গ্রহণপূর্বক ইউবিসি চ্যানেল মানুষের হয়ে কাজ করার প্রত্যয় নিয়ে যে যাত্রা শুরু করেছে তা যেন দীর্ঘায়িত হয় এবং বাংলাদেশের মর্যাদার এবং উন্নয়নের অংশীদার হয়ে উঠতে পারে, তার জন্যে আমরা সকলের সহযোগিতা কামনা করছি। আজ বাংলাদেশের জন্য যেমন একটি ঐতিহাসিক দিন, তেমনি ইউবিসি চ্যানেলের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। বাংলাদেশের জন্য ঐতিহাসিক দিন এই কারণে যে এবারকার স্বাধীনতা দিবস আমাদের সুবর্ণ জয়ন্তী, একই সাথে মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদযাপনও একই সাথে চলমান। আর ইউবিসি চ্যানেলের জন্য দিনটি ঐতিহাসিক এ কারণে যে এই প্রথম আমাদের নিজস্ব স্টুডিওতে চলমান বিষয়ের উপরে আমরা একটি অনুষ্ঠান ধারণ করতে চলেছি। যে গুণী মানুষগুলোকে আমরা আমাদের অনুষ্ঠানে পেয়েছি, তাদেরকে পেয়ে ইউবিসি স্টুডিও অত্যন্ত গর্বিত। আজ এই ঐতিহাসিক ক্ষণে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন জনাব শাফিকুর রহমান, সভাপতি মহানগর আওয়ামী লীগ, যাকে উত্তরবঙ্গের মানুষ চেনেন গণমানুষের নেতা হিসেবে। তিনি আমার বাম পাশে বসেছেন। আমার ডান পাশে রয়েছেন জনাব অধ্যাপক
শাহ আলম, বেগম রোকেয়া কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং রংপুরের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনের সবচাইতে প্রিয় মুখ। আমার সর্ববামে যিনি উপস্থিত রয়েছেন জনাব ওমর ফারুক, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্ট, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, এবং আরেকটি বিশেষ পরিচয় তার রয়েছে, বাংলাদেশের ক্ষুদ্র এবং কুটির শিল্পের উপরে গবেষণাধর্মী কাজ করছেন তিনি। তার থিসিসটি প্রায় শেষের দিকে, সেই সাথে উন্নয়ন অর্থনীতির একজন গবেষকও বটে তিনি। এবং আজকের এই অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছি আমি, ডক্টর মোহাম্মদ মাকতুল হোসেন, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রংপুর সরকারি কলেজ। প্রিয় শ্রোতা, আমাদের ইউবিসি চ্যানেলের প্রথম ধারণকৃত টকশো, যেহেতু আমরা পূর্বেই বলেছিলাম স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এই চ্যানেলটির জন্ম, সেহেতু আজকের আমাদের এই অনুষ্ঠানের শিরোনাম হল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, প্রাপ্তি ও প্রত্যাশা। এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, প্রাপ্তি এবং প্রত্যাশা, এই বিষয়ে আলোচনার পূর্বে আমি ছোট্ট একটু কথা বলে নিতে চাই, একটু পরিসংখ্যান দিতে চাই আজকের শ্রদ্ধেয় আলোচক বৃন্দের সামনে। 1973-74 অর্থ বছরে বাংলাদেশের রপ্তানি আয় ছিল যেখানে মাত্র 297 মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ সেই সময় জিডিপির আকার ছিল মাত্র 7,575 কোটি টাকা। মাথাপিছু আয় ছিল মাত্র $129। দারিদ্র্যের হার ছিল 70%। ঠিক তার 50 বছর পর এসে রপ্তানি আয় মিলিয়ন ডলার থেকে এখন বিলিয়ন ডলারের ঘরে। 2020 সালের হিসেবে যা 39.6 বিলিয়ন মার্কিন। জিডিপির আকার 1973-74 অর্থ বছরের তুলনায় 2019-20 অর্থ বছরে এসে বেড়েছে 396 কোটি, পরিমাণে যা প্রায় 27,96,000 কোটি টাকা। মাথাপিছু আয় বেড়ে হয়েছে 16 গুণ, অর্থাৎ বর্তমান বাংলাদেশের মাথাপিছু আয় 2064 মার্কিন ডলার। দারিদ্র্যের হার যা ছিল 70%, তা থেকে কমে হয়েছে 20.5%। ঠিক 73-74কে যদি ভিত্তি বছর ধরি, তার 50 বছর পরের বর্তমান এরকম একটি বাস্তবতাতে আমাদের মূল যে ভাবনা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, প্রাপ্তি ও প্রত্যাশা, আমি প্রথমেই আলোচনা উপস্থাপন করবার জন্য অনুরোধ করব বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর মহানগর সভাপতি, গণমানুষের নেতা জনাব শাফিউর রহমান। আপনি কিভাবে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাপ্তিগুলোকে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে, ইউবিসি চ্যানেলের মাধ্যমে যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, উপভোগ করছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের মহান স্বাধীনতা লাভের 50 বছরে আমরা উপনীত হয়েছি। 1971 সালে যখন আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ অর্জিত হয়, তখন আমাদের লোক সংখ্যা ছিল মাত্র 7.5 কোটি। আজকে আমাদের লোক সংখ্যা 16 কোটি। আমরা পাকিস্তানের বিরুদ্ধে যখন যুদ্ধ করি, তখন আমাদের যে অর্থনৈতিক অবস্থান ছিল, মাথাপিছু আয় ছিল, দারিদ্র্যের হার ছিল, আজকে আমাদের 50 বছরে এসে তার অপোজিট অবস্থানে তৈরি হয়েছে। 73-74 সালে যেখানে দারিদ্র্যের হার ছিল 71%, আর আজকে সেখানে দারিদ্র্যের হার সেখানে নেমে এসেছে 20%। আজকে যেখানে রপ্তানি আয় ছিল যেটা সামান্য, আর আজকে কিন্তু আমাদের স্বাধীনতার 50 বছর এসে রপ্তানি আয় শত গুণ বৃদ্ধি পেয়েছে। আমাদের রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে, শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে, আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আরও আমরা যদি 1975 সালের 15 আগস্ট রাতের অন্ধকারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সমস্ত সামাজিক কাঠামোকে পিছনের দিকে ফিরিয়ে দেওয়া না হতো,
1996 সালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পরে আবার বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাদেশ কায়েমের পর্যায়ে এগিয়ে যাওয়া শুরু করে। আমরা দেখলাম সেই সময়ে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার অবস্থান তৈরি হয়। আবার 2001 সালে যখন আবার বিএনপি এবং জামাত 71-এ পরাজিত সরাসরি জামাত যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদেরকে সাথে নিয়ে যখন সরকার গঠন করলো, তখন দেখলাম দেশের মধ্যে একদম চরম নৈরাজ্য, উগ্র সাম্প্রদায়িকতা, প্রকাশ্য একটা সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদের উত্থান দেখলাম আমরা, বাংলাদেশের উত্থান। কিন্তু অর্থনৈতিকভাবে আমরা কিন্তু অনেক 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 পিছিয়ে গেলাম। আমরা সামনের দিকে 11 থেকে অনেক পিছিয়ে গেলাম। আবার 2008 সালে যখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা রাষ্ট্র ক্ষমতা দখল করার পরে আজকে স্বাধীনতার 50 বছরে আমরা দেখলাম 2009 সাল থেকে আজকে 2021 সাল পর্যন্ত তার নিরবিচ্ছিন্ন নেতৃত্বের মধ্য দিয়ে আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল, গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা, বিভিন্ন ক্ষেত্রে আমাদের অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন, সমুদ্র বিজয়, আকাশ বিজয়, খেলাধুলা থেকে আরম্ভ করে এমন কোনো সেক্টর নাই। বিভিন্ন সেক্টরে আজকে কিন্তু অভাবনীয় সাফল্য অর্জিত হচ্ছে। আজকে বিশ্বব্যাংক, বাংলাদেশ সরকার যাতে পদ্মা সেতু নির্মাণ করতে না পারে সেখান থেকে তারা তাদের ঋণ প্রত্যাহার করে নিয়েছিল। আমাদের সরকার নিজের সম্পদ দিয়ে, নিজের অর্থ দিয়ে সেই সেতু নির্মাণ করে আজকে বিশ্বের কাছে প্রমাণ করে দিয়েছে যে বাঙালি পারে, বাঙালি কারো কাছে পরাধীন নয়। এটার কারণে আজকে বাংলাদেশ ইতিমধ্যেই আমরা দেখলাম এই কয়েকদিন আগে আমাদের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে আমরা পরিণত হয়েছি। জাতিসংঘ পর 3 বছর ধরে বাস্তবভিত্তিক বিভিন্ন পর্যালোচনা করে তারা আমাদেরকে আজকে মর্যাদা দিতে বাধ্য হয়েছে। আমরা আজকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি। এমনি ধারা যদি অব্যাহত থাকে, আজকে যেটা বিশ্বের অনেক বড় বড় অর্থনীতিবিদ তারা আজকে অনুমান করতেছে 2031 সালের মধ্যে তারা একটা পরিসংখ্যান করেছে, বিশ্বের মধ্যে 26টি উন্নত দেশের ধার হবে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশের ধার হবে। সেই জায়গায় বাংলাদেশের অবস্থান দেখবে অন্যতম। এটাই আমাদের স্বাধীনতার বিশাল সাফল্য। আমরা স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। আমরা যদি আমাদের এই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যদি এই দেশ সামনের দিনে পরিচালিত হয়, আমরা 2041 সালের আমাদের একটা ভিশন রয়েছে। 41 সাল আমার লাগবে না, আমার মনে হয় আমরা 2030 সালের মধ্যেই বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশে পরিণত করতে পারবো। এটাই আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার যে চেতনা ছিল, আমাদের চেতনাই তো ছিল একটু উন্নত সমৃদ্ধ জাতিতে পরিণত হওয়া, একটা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো। আজকে আমাদের জাতীয় পতাকা, আমাদের জাতীয়তা বোধ যেন গোটা বিশ্বের মধ্যে আজকে ধ্বনিত হয়। আজকে বঙ্গবন্ধু আমাদের নেতা, ইতিমধ্যে আপনারা দেখেছেন এই তার 100তম জন্মদিন এবং স্বাধীনতার 50 বছরে আজকে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশের সাফল্য থেকে তারা আজকে স্বীকৃতি দিচ্ছে। আজকে বাংলা এই সমসাময়িক অবস্থার মধ্যে আমাদের অনেক দেশের রাষ্ট্রপ্রধান আমাদের দেশে এসেছে এবং অনেক উন্নত দেশের রাষ্ট্রপ্রধানরা আজকে আমাদের সরকারকে অভিনন্দন জানাচ্ছে। তাদের একটি বক্তব্য, বঙ্গবন্ধুর যে অবস্থান, বঙ্গবন্ধু যদি 71 সালে এই দেশটি স্বাধীন না করতো তাহলে কিন্তু আমরা এই অবস্থানে আসতে পারতাম না। এই অনুষ্ঠানে আমি অধ্যাপক শাহ আলম তার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। যেমনটি শাফিউর রহমান বলছিলেন যে পদ্মা সেতু আমাদের বর্তমান বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় বিজ্ঞাপন। এটির যদি আরেকটি মাত্রা আমরা চিন্তা করি তাহলে দেখব একজন নেতা তার যদি সেই সুদৃঢ় ইচ্ছা না থাকতো, জাতির প্রতি সেই কমিটমেন্ট না থাকতো, জাতিকে নিয়ে সমগ্র বিশ্বের বুকে আত্মমর্যাদার জায়গাটি প্রতিষ্ঠিত করবার প্রয়াস না থাকতো, তাহলে বিশ্বব্যাংকের মতো এরকম বড় প্রতিষ্ঠানের কুনজর থেকে, নেতিবাচক অবস্থা থেকে আমরা কি এই জাতীয় মেগা প্রজেক্ট আদৌ করতে পারতাম? এই প্রেক্ষিতে অধ্যাপক শাহ আলমের কাছে আমার প্রশ্ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, সেই থেকে এখন 2021 সালে এসে বাঙালির মানুষ গঠনের প্রক্রিয়ার অবস্থাটিকে তিনি কিভাবে
ধন্যবাদ। আমরা একটু আগে জনাব শাফিউর রহমানের কাছ থেকে শুনছিলাম আনুগর্বিক কিছু বিবরণ। আমিও প্রথমে শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তার 101তম জন্মবার্ষিকী আমরা পালন করেছি। সেই সাথে এই দেশের স্বাধীনতার জন্য, মুক্তির জন্য যারা জীবন দিয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। মা বোনরা ত্যাগ স্বীকার করেছেন, তাদের প্রতিও শ্রদ্ধা জানাই। এবং এই দেশকে গড়বার জন্য এখন পর্যন্ত যারা কাজ করছেন প্রত্যেকের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করি। প্রশ্ন হচ্ছে 50 বছর নিয়ে। আমরা সুবর্ণ জয়ন্তী পালন করছি, স্বাধীনতার 50 বছর হয়ে গেল। এখন এই পর্যন্ত এসে আমরা কতটা কাজ করছি? আসলে আমরা যদি দেখি মনস্তাত্ত্বিক দিক থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তার প্রতি পরতপর্দা ছিল সব মানুষের দেশ হবে বাংলাদেশ, যেখানে কোনো বিভেদ থাকবে না, যেখানে মানুষের কোনো তফাৎ থাকবে না। কেন বাঙালি মানে শুধু মুসলমান, এটা কখনো স্বীকার বঙ্গবন্ধু করেননি। বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান, বাঙালি বৌদ্ধ, বাঙালি খ্রিস্টান, কাজেই সব মানুষের দেশ হচ্ছে এই বাংলাদেশ, যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ থাকবে, সবাই মিলেমিশে একসাথে যার যার ধর্ম সে পালন করবে, এবং যে ট্র্যাডিশনাল বিষয়গুলো, ঐতিহ্যের বিষয়গুলো সেটা তারা পালন করবে। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাঙালি জাতীয়তাবাদের প্রতিষ্ঠা করেছেন, তার মূল ভিত্তিটাই ছিল যে বাঙালি তার আত্ম অধিকার ফিরে পাবে এবং বাঙালি তার সাংস্কৃতিক ঐতিহ্যের ধারা সেটাকে লালন করে সামনে এগিয়ে যাবে। মাঝে মধ্যে বাধা বিঘ্ন এসছে। ৭৫-এর পরবর্তী সময়ে আমাদের সেই চেতনাকে কিছুটা স্তব্ধ করবার চেষ্টা করা হয়েছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখন সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবাই মিলে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন। এবং আমরা যেটা বলছি যে স্বাধীনতার যে 50 বছরে বা সুবর্ণ সময়ে প্রত্যাশা এবং প্রাপ্তি, আমি যদি বঙ্গবন্ধুর কথাই বলি, তিনি সেই যে ফিরে আসলেন সেই পশ্চিম পাকিস্তান থেকে, ফিরে এসে কিন্তু এখানে তিনি খুব আবেগপ্রবণভাবে বলেছিলেন যে তার বাঙালি মানুষ হয়েছে। রবীন্দ্রনাথকে তিনি বলেছিলেন, রবীন্দ্রনাথ তুমি দেখে যাও যে আমার বাঙালি মানুষ হয়েছে, তারা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে। এবং ওই সময়ে আমরা যেটা বলছিলাম, বা আপনি কিছু তথ্য দিয়েছেন, দারিদ্র্য কতখানি ছিল, কি অবস্থা। এই মাত্র প্রায় 3.5 বছর সময়ে বঙ্গবন্ধু যে বিপ্লব করেছেন উন্নয়নের ক্ষেত্রে, সেটা খুব যে কেউ পারে বলে মনে হয় না। কারণ তখন তো সারা বাংলাদেশ যুদ্ধবিধ্বস্ত, সড়ক ভেঙে গেছে, বাড়িঘর আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে, শিল্প কারখানা সব পুড়ে গেছে, আমাদের জলযানগুলো চলে না, আকাশে বিমান নেই, সার্বিকভাবে সমস্ত মানুষ, এবং এখানে প্রায় 3 কোটি মানুষ এখানে বিচ্ছিন্ন গৃহহারা হয়েছিল। 1 কোটি লোক ভারতে ছিল শরণার্থী হিসেবে, তাদেরকে ফিরিয়ে আনা, এবং সবকিছু মিলে আবার কৃষিকাজে মানুষকে উদ্বুদ্ধ করা, সেখানে বীজ সার সরবরাহ করা, শিল্প কারখানা চালু করা, দারিদ্র্য বিমোচন করা। প্রথম থেকেই কিন্তু বঙ্গবন্ধু এই কাজগুলো খুব সুনিপুণভাবে করার চেষ্টা করেছেন এবং তিনি সফল হয়েছেন। এবং তিনি এত বেশি সাহসী মানুষ যে প্রায় 36,000 প্রাইমারি স্কুলকে তিনি জাতীয়করণ করে ফেললেন শিক্ষা বিস্তারের জন্য। অবৈতনিক শিক্ষার পদ্ধতি তিনি চালু করলেন। কুদরতে খোদার শিক্ষা কমিশন গঠন করে দিলেন, যাতে বাংলাদেশের উপযোগী একটি শিক্ষা ব্যবস্থা আমরা করতে পারি, যেটা পাকিস্তানিরা আমাদের করতে দেয়নি। কাজেই আমরা যদি দেখি যে বঙ্গবন্ধু কিন্তু এই আজকের দিকটা রচনা করেছিলেন, তিনি সূচনা করেছিলেন, এবং সেখান থেকে এসে দেখি তারই সুযোগ্য কন্যা এখন প্রতিটি ক্ষেত্রে তো আমি দেখি সমৃদ্ধির আলো। আজকে যখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, আজকে মাছের ক্ষেত্রে, মাংসের ক্ষেত্রে, সবজির ক্ষেত্রে আমরা তো কোথাও তৃতীয়, কোথাও দ্বিতীয়, কোথাও চতুর্থ, এবং সব ক্ষেত্রে পুষ্টির যে চাহিদা সেটা মেটানো হচ্ছে। আমাদের শিশু মৃত্যু, মাতৃমৃত্যুর হার অনেকটা কমে গেছে। পাশাপাশি সামাজিক যে নিরাপত্তা বলয়, সেটা কিন্তু অনেক দূর বেড়ে গেছে। এখন বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এবং আমাদের যারা সেই বীর মুক্তিযোদ্ধা, তাদের নিরাপত্তার জন্য সরকার নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে, তাদের ভাতা বাড়িয়ে দেওয়া হয়েছে। গত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে আমরা তাদের 20,000 করে সম্মানী দেব, এটা তাদের প্রাপ্য, নিশ্চয়ই তাদেরই প্রাপ্য ওই দিক থেকে। কাজেই সব দিক থেকে যদি আমি বিচার করি, শিল্প কলকারখানা, এখন গার্মেন্টস আমাদের আয়ের একটা বড় উৎস, আমাদের জিডিপিতে সেটা অনেক বেশি সহযোগিতা করছে। কাজেই এই 50 বছরে আমাদের কিন্তু এগিয়ে যাওয়ার ইতিহাস, এবং বিশেষ করে শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাওয়ার ইতিহাস রচিত হয়েছে আমাদের এই দেশে। কাজেই আমরা মনে করি যে আমরা ছোটখাটো যে বাধাগুলো আছে, যেমন দুর্নীতির কথা বলতে হবে। আমি তো মনে করি অনেকখানি যখন আমরা কথা বলি যে দেশের উন্নয়ন কোথায় বাধাগ্রস্ত হচ্ছে, যদি মনে হয় আমার কাছে যে দুর্নীতি যদি দেশ থেকে একেবারে সরিয়ে দেওয়া যেত, দুর্নীতি যদি বিলোপ করা যেত, তাহলে নিশ্চিত বঙ্গবন্ধু যে সোনার বাংলা, সেটা আরো অনেক আগে আমরা গড়ে তুলতে পারতাম।
কাজে যে জায়গাগুলোতে আমাদের অপূর্ণতা আছে সেখানে আমাদের প্রত্যাশা হচ্ছে যে আমরা যেন বঙ্গবন্ধুর ওই আদর্শ স্বপ্ন সেটাকে ধারণ করে নতুন নতুন পরিকল্পনাটা গ্রহণ করতে পারি। তাহলে বোধ করি যে স্বপ্নটা আমাদের আছে সুবর্ণ জয়ন্তীতে এসে আমরা যেটা পেয়েছি সেটা আরো বেগবান হবে, মানুষ সুখে শান্তিতে থাকবে এবং প্রত্যেকের মুখে হাসি ফুটবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা তখন সত্যি বাস্তবায়িত হবে। ধন্যবাদ প্রফেসর শাহ আলমকে। প্রফেসর শাহ আলম যেমনটি বলছিলেন যে মানব সূচকের বিষয়ে, মানব সম্পদ সূচকের বিষয়ে কিছু অগ্রগতির কথা, খুব খুব সিগনিফিকেন্ট কিছু অগ্রগতি আমরা দেখেছি। আমরা যদি একটুখানি পরিসংখ্যানের আলোকে যাই তাহলে দেখবো যে 1974 সালে যেখানে প্রতি হাজারে শিশু মৃত্যু ছিল 153 জন, সেখানে 2018 সালে এসে সেটি দাঁড়িয়েছে মাত্র 22 জন। 1991 সালে মাতৃমৃত্যুর হার ছিল যেখানে 4.78%, বর্তমানে সেই হারটি 1.69% মাত্র। তো সেই অগ্রগতিগুলোই আমাদেরকে বলে দেয় যে আমাদের উন্নয়নের ট্রেন্ডটি সঠিক গন্তব্যের দিকেই এগিয়ে চলছে। আমি এই পর্যায়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী প্রাপ্তি এবং প্রত্যাশা এই বিষয়ে আমি একজন বিশেষজ্ঞ মানুষের কথা একটুখানি শুনতে চাই। সেটি হলো যে বিশেষ করে 80-র দশকের পর থেকে বাংলাদেশে যেখানে কৃষিভিত্তিক অর্থনীতির পথ থেকে আস্তে করে বেরোয় আসবার একটা প্রবণতা আমরা 80-র দশক থেকে দেখি। আমরা শিল্পায়নের দিকে আস্তে আস্তে করে এগিয়েছি। আমাদের বর্তমানের যে আয়, আমাদের রেমিটেন্স বলেন, আমাদের রপ্তানি আয় বলেন, সবই এই 80-র দশকের পরের শিল্পায়নের ঘটে যাওয়া ফসল যদি আমরা মনে করি, তাহলে আমি এ পর্যায়ে জনাব ওমর ফারুক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সেই সাথে বাংলাদেশের ক্ষুদ্র কুটির শিল্পের একজন গবেষক, তার কাছে আমি সুনির্দিষ্ট করে জানতে চাই, এই যে তলাবিহীন ঝুড়ি থেকে আমরা উন্নয়নশীল দেশের তকমা পেলাম মাত্রই কয়েকদিন আগে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এটি কি কোনো একদিনের কর্মকাণ্ডের ফসল বলে আপনার কাছে মনে হয়েছে, নাকি দীর্ঘকালীন বাংলাদেশের প্রতিষ্ঠার পর থেকে যত সরকার ছিল তাদের সামষ্টিক বিষয়, নাকি এই সরকারকে আপনি বিশেষ একটি জায়গা এই জায়গাতে দিতে চান? তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশের এই বর্তমান উন্নয়নশীল দেশের এই অর্জনটিকে কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত ব্যক্তি আমার জন্য এবং বাংলাদেশের জন্য, একই সাথে এই আমরা যেখানে এই আলোচনাটি অংশগ্রহণ করছি সেই জায়গার জন্য। কারণ আমার কাছে মহান স্বাধীনতা যুদ্ধ, সেই যুদ্ধে সময়ে আমার জন্মগ্রহণ করার সুযোগ হয়নি। ফলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমি এটি উদযাপনটা উপভোগ করতে পারবো, এটি আমার জন্য ব্যক্তি একটি প্রাপ্তি এবং এটি একটি গল্প হয়ে থাকবে আগামী প্রজন্মের কাছে যে বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী কোন কোন অবস্থায়, কোন কোন প্রেক্ষাপটে কি প্রাপ্তি, কি অতৃপ্তি এবং কোন কোন তৃপ্তির মধ্যে দিয়ে, কোন কোন উন্নয়নের মধ্যে দিয়ে তারা এই উদযাপনটি করেছিল। ফলে এটি নিশ্চয়ই একটি মাইল ফলক এবং সেই সময়ে আমি এটা একটি বেঁচে থেকে এরকম একটি সময় সাক্ষী হতে পেরে আমার জন্য এটি ভালো লাগা। আপনি যেমনটি বলছিলেন হেনরি কিসিঞ্জারের একটি উদ্ধৃতি আপনি উপস্থাপন করেছেন, চলার কিছু, এই কথাটি মূলত বাংলাদেশ, আজকের বাংলাদেশের সাথে সেই সময়ের আমেরিকার যে উদ্ধৃতি সেটিকে আমরা মেলাই, তাহলে বাংলাদেশ আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং আমেরিকা বাংলাদেশের কাছে তাদের শিখবার, তাদেরও অনেক কিছু শিখবার। আমি যদি বলি, এত সংকটের মধ্যে দিয়ে এত স্বল্পতম সময়ে সারা পৃথিবীর কাছে নিজের শিল্পকে উন্নত করা, জানান দেওয়া, অর্থনীতিকে জানান দেওয়া এবং কারো কাছে বর্ষতা, অর্থনৈতিক প্রয়োজনে বর্ষতা স্বীকার না করে যে অর্থনৈতিক শক্তি হিসেবে সারা পৃথিবীর কাছে একটি জানান দেওয়া, সেই জায়গায় কিন্তু বাংলাদেশ নিঃসন্দেহে অন্য যে কোনো দেশের কাছে একটি অনুকরণীয়। এবং সেই জায়গায় আমরা এমন একটি সময় এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে উদযাপন করছি খুবই মানে গাণিতিকভাবে বঙ্গবন্ধুর জন্ম 101 বছর এবছর উদযাপন করলাম, মানে মুজিব শতবর্ষের মধ্যে আমরা এখনো পর্যন্ত আছি। ফলে এই দুটো জিনিস মিলে যাওয়া, এটা কাকতালীয় ব্যাপার সেটি আমার কাছে মনে হয় না। এটি আমাদের জন্য একটি বড় প্রাপ্তি যে এই মুজিব শতবর্ষের মধ্যে দিয়ে আমরা সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি এবং সেই সুবর্ণ জয়ন্তীর মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের একটি দেশে পরিণত হতে পেরেছে। আমি যদি মানে আপনি বলছিলেন এখানে শাফিয়ার ভাই আছেন, শালম স্যার, আপনারা সবাই মিলে বাংলাদেশে অনেকগুলো সূচকে অগ্রগতির কথা যেমনটি করে বলছিলেন।
সেটি নিশ্চয়ই বাংলাদেশকে নতুন প্রজন্মের কাছে নতুন করে পরিচয় করিয়ে দেয়। আমিও একটু মোটা দাগে বলবার চেষ্টা করি, তাহলে আজকের বাংলাদেশের যে স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, শিশু মৃত্যু হার, তারপরে আমি যদি দারিদ্র্যের হার, সবটার জায়গায় কিন্তু বাংলাদেশ কিন্তু উল্লেখযোগ্য অর্জন করেছে। এবং আমরা ইতিমধ্যে যে এমডিজি লক্ষ্যমাত্রাগুলো অর্জন করেছি, এমডিজি লক্ষ্যমাত্রাগুলো অর্জন করবার পর আমাদের সামনে এখন এসডিজি লক্ষ্যমাত্রাগুলো এসেছে, এবং সেগুলো এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করবার জন্য কিন্তু আমরা একেবারে মোটামুটি যেইভাবে এগিয়ে চলবার দরকার ছিল আমরা সেভাবে এগিয়ে চলেছি। আমরা কিন্তু এখন রূপকল্পের মধ্যে আছি, রূপকল্প বাস্তবায়ন করবার মধ্যে আছি। আমরা কিন্তু ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করবার জন্য বাংলাদেশে কিন্তু ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করবার পথ পরিক্রমায় এগিয়ে চলেছে। ফলে সবটা মিলিয়ে যদি আমি বলি বাংলাদেশ কি আজকে আমার এই সময়ে এসে একজন এই প্রজন্মের মানুষ হিসেবে আমার কাছে মনে হয় আমার অনেকগুলো প্রশ্ন নিজের কাছে জাগে। আমি একজন তরুণ মানুষ হিসেবে প্রশ্নগুলো নিজের কাছে করি যে এত বছর পর এসে কি বাংলাদেশ তার সঠিক পথে এগিয়ে চলেছে? এই সঠিক পথ শব্দটা অনেক বিস্তৃত, কারণ অর্থনৈতিক যে গতিপথ সেটা কি সঠিক, গণতন্ত্রের যে গতিপথ সেটা কি সঠিক, উন্নয়নের যে গতিপথ সেটা কি সঠিক, আমাদের মানবিক মূল্যবোধের যে জায়গা, সামাজিক মূল্যবোধের যে জায়গা, ধর্মীয় অনুভূতির যে জায়গা, সবাই একসাথে বসবাস করবার যে জায়গা, সাম্প্রদায়িক সম্প্রীতির যে জায়গা, এই সবগুলো আমরা যেমন অর্থনৈতিক মাপকাঠিতে অনেকটা এগিয়েছি দাবি করছি, এটি সত্য। এবং একই সাথে আমার ভেতরে কিছু প্রশ্ন আছে যে এই সূচকগুলো থেকে আমরা যৌক্তিকভাবে এগিয়ে চলতে পেরে থাকতে কতটুকু। আমরা নিজেরাও জানি যে কিছু কিছু জায়গায় 50 বছর আমি সবটা অর্জন করে ফেলতে পারবো এমনটা নয়, কিন্তু আমার সন্তুষ্টজনক জায়গায় কি আমরা আসতে পেরেছি কিনা এটি একটি বিষয় আমার কাছে মনে হয়। এবং সেই জায়গায় আপনি যখন প্রাপ্তির কথা বলছেন, তাহলে প্রাপ্তির কথা বললে আমার আরেকটা কথা বলতে হয়, না পাওয়ার কথা বলতে হয়, বেদনার কথা বলতে হয়। তাহলে আমার কি কোনো বেদনা আছে এই প্রজন্মের মানুষ হিসেবে, বর্তমান বাংলাদেশের নাগরিক হিসেবে আমার কি কোনো বেদনা আছে? হ্যাঁ, আমার কিছু বেদনা নিশ্চয়ই আছে। বেদনাটা থাকতে হবে, কারণ বেদনাই আমাকে আগামী দিনের জন্য কাজ করতে সাহায্য করবে। আমি যদি বলি আমার সব অর্জিত হয়ে গেছে, আমি যদি বলি যে 50 বছরে আমি বঙ্গবন্ধুর দেখানো পথে আমি সবটা এগিয়ে হেঁটে চলেছি, যদি আমার কাছে মনে হয় যে এই 50 বছরের মধ্যে আমার যা কিছু অর্জন করা দরকার ছিল, মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনা অর্জিত করছে, তাহলে আমি আসলে স্থবির একটা জড় পদার্থে পরিণত হবো। সেটা আমার কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অতৃপ্তি আছে, এবং সেটিকে আমি মনে করি সেই অতৃপ্তিগুলো পূরণ করবার এখনই, কারণ যেহেতু আমার অর্থনৈতিক সক্ষমতা আছে, আমার রাজনৈতিক সক্ষমতা আছে, ফলে আমার সেই চাওয়াগুলো আমার কাছে আছে। এখন এই প্রাপ্তির জায়গাটা আমি একটু বেদনার জায়গা দিয়ে বলতে চাই। যেমন বাংলাদেশের আজকের বাংলাদেশের যে মধ্য আয়ের দেশ, তার যে মাথা পিছু আয়, সেই আয় কিন্তু ইতিমধ্যে একেবারে $2000 কাছাকাছি চলে যাওয়া। তো এটা যেমন একটি বড় চিত্র, যেটা আমাদেরকে মনে করিয়ে দেয় যে বাংলাদেশ কতটুকু পথ এগিয়েছে। সমসাময়িক বাংলাদেশের পরবর্তী সময়ে যাদের জন্ম হয়েছে তারা কতটুকু, বাংলাদেশের আগে যেসব দেশগুলো জন্ম হয়েছে তারা কতটুকু এগিয়েছে। সেই জায়গাতে আমি পাকিস্তানের সাথে তুলনা করি, নিশ্চয়ই আমাদের অর্জনটা অনেক অনেক। এবং আমরা এই 50 বছর যদি পাকিস্তানের সূচকগুলোর সাথে মেলানোর চেষ্টা করি যে পাকিস্তান কোন কোন খাতে এগিয়েছে, তাহলে আমরা বাংলাদেশ যদি পাকিস্তানের অধীনে থাকতাম তাহলে কোন কোন খাতে পিছিয়ে থাকতাম কিংবা এগিয়ে থাকতাম। সেই জায়গায় কিন্তু আমার ব্যক্তিগত তৃপ্তির জায়গাটা অনেক, এবং আমি অত্যন্ত খুশি যে এই সময় আমরা আমাদের সমসাময়িক দেশগুলো এবং শক্তিশালী অর্থনৈতিক শক্তিধর দেশগুলোর প্রেক্ষাপটে আমরা অনেকটা পথ দিয়েছি। কিন্তু যে কষ্টগুলো আমাকে এখনো পীড়া দেয় সেটা হচ্ছে অর্থনৈতিক যে বৈষম্যের কথা, সেই বৈষম্যটা কিন্তু এখনো রয়ে গেছে। আজকে আমি যেই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, সেই উত্তরবঙ্গ কিন্তু এখনো বাংলাদেশের মধ্যে একটি দারিদ্র্যপীড়িত অঞ্চল, এবং আমরা দেখেছি এই 50 বছরের মধ্যে একটি বড় ধরনের ব্যত্যয় ঘটেছে আমাদের অর্থনীতিতে। সেটি হচ্ছে ধনির চাষ হচ্ছে, এবং সেটি কিন্তু একটি গবেষণার মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে ধনীরা ক্রমাগত আরো ধনী হয়ে উঠছে, গরিবরা ক্রমাগত গরিব হয়ে উঠছে। এবং কুড়িগ্রাম হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গরিব অঞ্চল, যেখানে প্রায় 70-এরও বেশি মানুষ এখনো দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। এবং একই সাথে তুলনা করি তাহলে নারায়ণগঞ্জের কথা বলতে হয়, যেখানে 2.6-2 কাছাকাছি মানুষ কিন্তু দারিদ্র্য সীমার নিচে বাস করে। ফলে এই উন্নয়নের সুষম যদি উন্নয়ন না ঘটে, সেই উন্নয়ন কিন্তু আমাদের জন্য খুব কষ্টের, বেদনা। ফলে আমি একটু এই সময় আমার প্রত্যাশা হচ্ছে যে উন্নয়নটা হচ্ছে সেই উন্নয়নটা একেবারে প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে কুড়িগ্রামের চরে, রৌমারির চরে পৌঁছে দিতে হবে। তখন কিন্তু আমি রৌমারি বলি, রাজীবপুর বলি, ওই চরগুলোতে উন্নয়নের পৌঁছে দিয়েছি। আমরা সেই চরগুলো এখন বিদ্যুতায়িত হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু আমি যদি তুলনা করে বলতে চাই দুটো জায়গায়, তাহলে ভারসাম্যটা
কিন্তু এখন আমরা রক্ষা করতে পারিনি। এটি কিন্তু আমাদের খুব করে ওঠা খুব দরকার। কারণ বৈষম্যমূলক ভাবে যদি কোনো অর্থনীতি এগিয়ে চলে, সেই উন্নয়নটাকে আমরা সত্যিকার অর্থে কতখানি উন্নয়ন বলবো সেটি একটি প্রশ্ন। দ্বিতীয়ত আমার একটি চাওয়া, সেটা হচ্ছে আজকের বাংলাদেশের যে ছোট ছোট ত্রুটিগুলো আছে, যেমন আমি যদি বলি অসাম্প্রদায়িক চেতনা কোথাও মাথা চাড়া দিয়ে উঠবার চেষ্টা করেছে, এবং সেটি নিশ্চয়ই বর্তমান বাংলাদেশ সেটিকে শক্তভাবে দমন করবে, আমার বিশ্বাস। আজকের বাংলাদেশে যে জন্ম হয়েছে যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, যে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে, সেই চেতনার কথা আমরা কতটুকু এগিয়েছি। আজকে আমরা যখন এই রংপুরে আমরা দেখেছি যে কিছু অসাম্প্রদায়িক কিছু মানে অন্য ধর্মের মানুষের উপরে আঘাত হচ্ছে, সাম্প্রতিক সময় সিলেটে ঘটেছে এবং মানুষ অনেক জায়গায় ঘটেছে। ফলে আমাদের যে সম্প্রীতির বন্ধনটা, এটি কিন্তু আজকে 50 বছরে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হওয়ার কথা ছিল। সেটি নিশ্চয়ই শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তার নেতৃত্বে যে বাংলাদেশে এগিয়ে চলছে, আমি খুব করে তার কাছে প্রত্যাশা করি যে তিনি উন্নয়নের পাশাপাশি এই সম্প্রীতির দিকটা তিনি যেভাবে দেখভাল করছেন, তিনি আরো গভীরতর ভাবে সেটি দেখভাল করবেন। এবং আমাদের এই চাওয়াগুলো, আমরা হিন্দু মুসলমান সবাই মিলে বসবাস করতে চাই, এবং সেই জায়গায় কাউকে বাড়তি সুযোগ না দিয়ে সবার মধ্যে এই সুষম বন্টন করবার মধ্যে দিয়ে ধর্মীয় সম্প্রীতি, সামাজিক সম্প্রীতিটা বজায় রাখাটা খুব জরুরি বলে আমার কাছে মনে হয়। এবং একই সাথে আমার কাছে আরো ছোট ছোট কিছু চাওয়া আছে, সেটা হচ্ছে আমাদের যে গণতন্ত্রের যে অবকাঠামো, যে প্রাতিষ্ঠানিক যে কাঠামো, সেই কাঠামোগুলোতে আরো শক্তিশালী হয়, তাহলে কিন্তু যে কোনো সময় অন্য কেউ সেই কাঠামোগুলোকে ভেঙে ফেলতে পারবে না। সেজন্য আমি খুব করি যে আমাদের যে অর্থনীতির কাঠামো, সেটি প্রাতিষ্ঠানিকভাবে দাঁড়াক, কোনো ব্যক্তি নির্ভর না হোক, কোনো প্রতিষ্ঠান মানে একটি প্রাতিষ্ঠানিকভাবে আমাদের অর্থনীতি শক্তিশালী হোক, আমাদের গণতন্ত্রগুলো শক্তিশালী হোক, আমাদের যে গণতন্ত্রের আমাদের যে স্বাধীন যে সংগঠন প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো শক্তভাবে কাজ করুক। যেমন দুদক থেকে শুরু করে আরো যে প্রতিষ্ঠানগুলো আছে তারা শক্তভাবে কাজ করুক, নির্বাচন কমিশন, দুদক, এদের শক্তভাবে যদি কাজ করে, তাহলে কি হবে, আমাদের এই গণতন্ত্রের সুফলটা, আমরা উন্নয়নের সুফলটা, এটা প্রতিটি মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারবো, এটি আমার কাছে মনে হয়। ফলে আমি এই মুহূর্তে চাই, আমার একটি মাত্র প্রত্যাশা, যেই প্রত্যাশা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যেই প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধে করেছিল আমাদের 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল, আমাদের মা বোনরা তাদের সম্ভ্রম হারিয়েছিল, আমি খুব করে চাই সেই চেতনার দিকে বাংলাদেশে এগিয়ে চলুক। আমার খুব চাওয়া হচ্ছে যে বঙ্গবন্ধু তার বক্তব্যে বহুবার বলেছেন, এদেশে এই দুর্নীতিবাজদের নিয়ে তিনি কথা বলেছেন, সুদখোর ঘুষখোরদের তিনি কথা বলেছেন। বঙ্গবন্ধুর সেই চাওয়াটা যেন পূরণ হয়, এই দেশের জন্য দুর্নীতিবাজ একজন না থাকে, যেমন শালম স্যার তার কথা মধ্যে বলবার চেষ্টা করছিলেন যে আমরা এই দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ চাই, আমরা একটি সাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ চাই, আমরা একটি শক্তিশালী গণতন্ত্র কাঠামোর বাংলাদেশ চাই। আমরা চাই যে আগামীতে যেন বাংলাদেশকে খুব বিপদগামী করতে না পারে, সেজন্য একটি শক্তিশালী গণতন্ত্র কাঠামো, অর্থনৈতিক কাঠামো, সম্প্রীতির কাঠামো খুব দরকার। আজকে আমেরিকার কথা বলি, আমেরিকা কিন্তু এই সময় এসে যেটি করেছিল, তাদের গণতন্ত্র আমাদের কারো কাছে মনে করছিল এই বেশি অসাধারণ, কিন্তু তাদের এই প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এতটা শক্তিশালী যে বৈশ্বিক কোনো শক্তি, বিদেশি কোনো শক্তি কিংবা তাদের অভ্যন্তরীণ কোনো শক্তিও কিন্তু তাদের সেই গণতন্ত্র কাঠামোটাকে ধ্বংস করতে পারেনি। আমি আজকে বাংলাদেশের কাছে, আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে যে শক্তি, বাংলাদেশ আওয়ামী লীগের কাছে আমার খুব করে প্রত্যাশা এই কাঠামোগুলোকে একটি শক্তিশালী পর্যায়ে নিতে। কারণ সবসময় যদি ভিন্নতর কোনো শক্তি যদি ক্ষমতায় আসে, তারা যেন আবার কোন রকম ভাবে বাংলাদেশকে বিপদগ্রস্ত না করতে পারে, সেটি আমার কাছে একটু চাওয়া। ধন্যবাদ জনাব ওমর ফারুক। আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রাপ্তি নিয়ে যেমন বললেন, অপ্রাপ্তির কিছু জায়গাও তিনি চিহ্নিত করলেন। এখানে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে ওমর ফারুক আঞ্চলিক বৈষম্যের প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন। আমরা সেটা বিশ্বাস করি, এবং পরিসংখ্যানেও কিছু কিছু এই বিষয়গুলো উঠে এসেছে। যে কুড়িগ্রামের কথা বলা হয়েছে, যেখানে প্রায় তখন আমরা শুনেছিলাম 72% সেখানে দারিদ্র্যের কথা বলা হয়েছে। আমরা কিন্তু বহুদিন থেকে এরকম একটা কথা শুনে এসেছি, বা আমাদের দাবিও ছিল যে জেলাভিত্তিক বাজেট প্রণয়ন করা। এরকম কাজ করতে গেলে কিন্তু জেলাভিত্তিক যদি বাজেট করা যায়, তাহলে আমরা দেখবো যে যে জেলাটা সবচেয়ে পিছিয়ে আছে, যেখানে দারিদ্র্যের হার বেশি, সেই জায়গায় তখন বরাদ্দটা বেশি আসবে, যথাযথ আসবে, এবং আমরা দেখবো যে ওই জায়গাগুলো উন্নত হবে। সাফল্য তো আছে এই 50 বছরে। রংপুর যদি আমি কথা বলি, এখানে জনাব শাফিউর রহমান আছেন, তারা সবসময় জনগণের সাথে আছেন, আমরাও পাশাপাশি সংস্কৃতি করি, অনেক মানুষের সাথে থাকি। এই রংপুর তো একসময় মঙ্গা প্রবণ এলাকা ছিল, এবং মঙ্গার দেশ বলে এই দেশের দুর্নাম ছিল। মানুষ খেতে পারতো না, কচু হেঁচু খেয়ে দিন যাপন করতো, তাদের পরিধানে সেই ভালো কাপড় ছিল না, এরকম বিষয় ছিল। কিন্তু এখন কিন্তু মঙ্গাটা নেই। তার কারণ কি,
এই সরকারের বিশেষ করে বর্তমান যে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু বলেছিলেন যে মঙ্গা আমরা রাখবো না, তিনি তার কথা রেখেছেন এবং এটা নিয়ে গবেষণা হয়েছে। আমরা দেখিয়েছি যে এই রংপুর অঞ্চলের যে ফসল হয় ধান, বিশেষ করে এই ধানটা কিন্তু এই 15-20 দিন পরে হতো, তখন এই 15-20 দিন মঙ্গা থাকতো, মানুষ খেতে পারতো না। কিন্তু এখন এই ধানটা হওয়ার কারণে মানুষ অগ্রিম কিছু ধান পেয়ে যাচ্ছে, যার জন্য মঙ্গার প্রসঙ্গটি আর নেই। তো কাজে আঞ্চলিক যে কিছু কিছু বৈষম্য আছে 50 বছর পরেও, আমার বিশ্বাস যে বর্তমান সরকার যদি এইদিকে একটু মনোযোগ দেন, যদি জেলাওয়ারি বাজেট করা হয়, কোন জায়গায় একটু অগ্রাধিকার ভিত্তিতে যদি সেই বিষয়গুলো দেখা হয়, তাহলে আমার মনে হয় এই সুবর্ণ জয়ন্তীতে এসে প্রাপ্তির যে অপূর্ণতা সেটা থাকবে না, আমরা নিশ্চয়ই ভালো কিছু পাবো। ধন্যবাদ প্রফেসর শাহ আলম। কথাটি একেবারেই ঠিক। তারপরও উন্নয়নের যাত্রাপথ তো আসলে সহজ কোনো পথ না, খুব কঠিন পথ। বিশেষ করে আমাদের মতো দেশগুলোতে যদি আমরা একেবারে এই সময়ের কথা ভাবি, কোভিড-19 পরিস্থিতিতে এরকম একটি অবস্থাতে আমাদের জিডিপি প্রবৃদ্ধি 5.24%। এশিয়ার উন্নয়ন ব্যাংক কি বলেছে? বাংলাদেশের প্রবৃদ্ধি 2.2% বেশি হবেই না। সেখানে তো বাংলাদেশকে বিস্ময়কর অর্থনীতির পরিচয় দিয়েছে। তো 1 বছরের ব্যবধানে আমাদের জাতীয় আয় বেড়েছে $155। এই জায়গাতে আমার মনে হয় যে আমাদের সরকার ধন্যবাদ পেতেই পারে, তার যে সুচিন্তিত সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার যে জায়গাটি, সেটি অত্যন্ত শক্তিশালী একটি অবস্থানে সরকার নিয়ে আসতে পেরেছে এবং সে কারণে সমগ্র বিশ্বে সুনাম কুড়িয়েছে বাংলাদেশ। তা আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনেক প্রাপ্তির কথা শুনলাম, আরও কি হলে ভালো হতো সেই আশাবাদ আমরা আমাদের শ্রদ্ধেয় বক্তাদের মুখ থেকে শুনলাম। আমরা শেষ করব। 3 জনের কাছে আমার একটি প্রশ্ন এখন। আমি প্রথমেই জনাব শাফিউর রহমানকে দিয়ে শুরু করব যে এই 50 বছরের পর এসে আপনারা তো বাংলাদেশকে অনেক দিন থেকে দেখেছেন, এখন আপনার কাছে কি মনে হয় ঠিক আর ইমিডিয়েটলি কি অর্জনটা হলে বাংলাদেশ বিশ্বের মুখে আরো বেশি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে দাঁড়াতে পারত বলে এই বিষয়ে আপনার মূল্যায়ন? দেখুন, আজকে স্বাধীনতার 50 বছরের মধ্যে বাংলাদেশ যে চড়াই উতরাই পেরিয়ে আজকের অবস্থানে এসেছে, আরো আমরা অনেক এগিয়ে যেতে পারতাম, আরো এগিয়ে যাওয়ার কথা ছিল। একটা দেশের স্বাধীনতা যুদ্ধ হয় একটা আদর্শের ভিত্তিতে, একটা লড়াই হয় একটা রাজনৈতিক দর্শনের ভিত্তিতে। একটা দেশ স্বাধীন হওয়ার মাত্র 3.5 বছরের মাথায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এটা কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি, এটা দর্শনকে হত্যা করা হয়েছে। এটা যে আমরা একটা জাতি, একটা দর্শন নিয়ে, একটা আদর্শ নিয়ে কিন্তু আমরা দেশটা তৈরি করার স্বপ্ন থেকে একটা জাতি গঠন করেছিলাম, সেই স্বপ্নটাকে হত্যা করা হয়েছিল। আজকে দেখুন, আমরা অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে গেছি, এটা তো বাস্তব। আদর্শিক দিক থেকে আমরা জাতি হিসেবে সত্য, ন্যায়, একটা আদর্শিকভাবে যেভাবে আমাদের এগিয়ে যাওয়ার কথা ছিল, আমরা কিন্তু ঠিক অতটা এগিয়ে যেতে পারি নাই। তার কারণ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর একটা বিভ্রান্ত নীতিমালার ভিত্তিতে একটা বিভ্রান্ত জাতি, একটা প্রজন্ম তৈরি করা হয়েছে। খোঁড়ায় খোঁড়ায় একটা মানুষ যখন একটা যখন হাত পা ভেঙে যাওয়ার পরে খোঁড়ায় খোঁড়ায় আগায় যায়, আজকে বাংলাদেশের অবস্থা কিন্তু খোঁড়ায় খোঁড়ায় আগায় যাওয়া। বাংলাদেশ কিন্তু এগিয়ে গেছে, বাংলাদেশ কিন্তু পিছনে পড়ে থাকে নাই। আজকে বাংলাদেশকে কিন্তু কেউ টানি ধরে নিচে নামাতে পারেনি, বাংলাদেশ কিন্তু সামনের দিকে এগিয়ে গেছে। এটাই তো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার তার দৃঢ়তায়, একজন রাষ্ট্রনায়কের যে চিন্তা, তার যে দর্শন, একজন দেশ একটা জাতিকে এগিয়ে নেওয়া, অনেক প্রতিবন্ধকতা, যে নেত্রীর সামনে বারবার তাকে হত্যা করার জন্য বুলেট ঘুরে বেড়াচ্ছে, মানে তার মৃত্যু, মানে সর্বক্ষণ তার মৃত্যুকে কোলাকুলি করে সে যখন এগিয়ে যাচ্ছে, সে কিন্তু পিছায় নেই। আমরা দেখেছি তো আমাদের এই সাম্প্রতিক সময়ের রাজনীতিতে, আমরা দেখেছি এই দেশের মাটিতে কিভাবে একদম আগুন সন্ত্রাস আমরা দেখলাম না, শত শত লোককে হত্যা করা হলো, পেট্রোল বোমা দিয়ে গাড়ি পুড়িয়ে হলো, কলকারখানা পুড়িয়ে দেওয়া হলো, তাকে হত্যা করার জন্য 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলা পর্যন্ত করা হলো, তাকে বারবার তো 20 বার হত্যা করার চেষ্টা করা হলো। উনি কিন্তু দবে যায় নাই, উনি কিন্তু ওনার দৃঢ় মনোবল নিয়ে কিন্তু উনি এগিয়ে চলেছেন। এই জাতি, মানে আমাদের মধ্যে বিভিন্ন
মানে মানসিকতার লোক এখানে রয়েছে, সবাইকে নিয়ে কিন্তু উনি জাতিটাকে কিন্তু আজকে এগিয়ে নিয়ে গেছেন। আমার যেটা প্রত্যাশা, আমার যেটা ভাবনা, অবশ্যই আগামী দিনের এই দেশের রাজনীতিতে অবশ্যই আমরা গণতন্ত্রের মাধ্যমে দেশের বিকাশ ঘটাতে চাই। আগামী দিনে এই গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ বিরোধীর জন্য কোনো বিরোধী কোনো শক্তি যেন রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে। যারা স্বাধীনতায় বিশ্বাস করে, স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে, তারাই হবে দেশের রাষ্ট্র ক্ষমতা থাকবে। যারা বিরোধী দলে থাকবে তারাও মুক্তিযুদ্ধের চেতনায় থাকবে। আমরা যদি এই অবস্থাটা তৈরি করতে পারি, বাংলাদেশ আর কোনোদিনও পিছিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আবার যদি স্বাধীনতা বিরোধীরা কোনো কারণে রাষ্ট্র ক্ষমতায় আসার সুযোগ পায়, আবার কিন্তু আমাদেরকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই জায়গায় কিন্তু আমাদের গোটা দেশের মানুষকে, শুধু আওয়ামী লীগ নয়, দেশটা কিন্তু আওয়ামী লীগের নয়, এই দেশে আমাদের 16 কোটি মানুষের, এদেশের সকল শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে কিন্তু এক জায়গায় আসতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার ধারকেই এই দেশটাকে তৈরি হয়েছে, এই মুক্তিযুদ্ধের চেতনার আলোকেই কিন্তু দেশটাকে এগিয়ে নিতে হবে, এটাই আমি মনে করি। এভাবেই আমাদের সামনে এগিয়ে যাওয়া উচিত। ধন্যবাদ জনাব শাফিউর রহমানকে। তিনি কিছু প্রত্যাশার জায়গাও চিহ্নিত করলেন এবং একজন বর্ষিয়ান আওয়ামী লীগের নেতা হিসেবেও তিনি যেটি বললেন যে বাংলাদেশ শুধু আওয়ামী লীগের বাংলাদেশ না, এই বাংলাদেশ 16 কোটি মানুষের বাংলাদেশ। এই চেতনার জায়গাটি থেকে যদি আমরা বিনির্মাণ করতে পারি, আরও শক্তিশালী করতে পারি, তাহলে আমাদের প্রত্যাশার যে জায়গাটি সেটি আরও দৃঢ় হবে বলে তিনি মনে করেন। আমি একই প্রশ্ন আমি বলছিলাম আলোচনার একেবারে শেষের দিকে, আমি অধ্যাপক শাহ আলমের কাছে সেই একই প্রশ্ন করতে চাই। প্রত্যাশার জায়গাটি আপনার সুস্পষ্ট, সুনির্দিষ্ট বা কোনো উপলব্ধি ভাবনার কথা যদি থাকে। আসলে আমি যেটা বলতে চাই যে একটা দেশের জন্য 50 বছর তো কোনো সময় নয়। সভ্যতা যখন এগিয়ে যায় তখন 50 বছর সেখানে 100-200 বছর লাগে। তারপরেও স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধুকে হারানোর যে বেদনা, সেটা নিয়ে জাতি এতদূর এগিয়ে এসছে এবং তার আদর্শ বাস্তবায়নের যে প্রক্রিয়া সেটা অব্যাহত আছে। এখানে জনাব শফিকুর রহমান কথা বলছিলেন যে বঙ্গবন্ধুর আদর্শিক চেতনাটাকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার যে প্রত্যয়, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশের সামনে এগিয়ে যাওয়ার যে প্রত্যয়, সেটা আমাদের সবার জন্য আগে দরকার। এবং দেশটা যে কিভাবে এগিয়ে যায়, আপনিও বলেছেন যে করোনার সময় এসব কিন্তু আমাদের যে প্রবৃত্তি থেমে থাকেনি এবং মাননীয় প্রধানমন্ত্রী একেবারে তাৎক্ষণিক যুগোপযোগী যে সমস্ত সিদ্ধান্ত এসছে, প্রণোদনা কখন কাকে কীভাবে দিতে হবে, কৃষকদের কীভাবে দিতে হবে, শিক্ষকদের দিতে হবে, শ্রমিকদের দিতে হবে, ব্যবসায়ীদের দিতে হবে, সর্বস্তরের মানুষকে কিন্তু প্রণোদনা দেওয়ার কারণে আমরা লক্ষ্য করেছি যে আমরা যারা বাইরে তারা শঙ্কিত ছিলাম, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর এই যে কার্যক্রম সেটা দিয়ে কিন্তু আমরা দেখেছি করোনা আমাদেরকে তেমন করে পর্যদস্ত করতে পারেনি। এটা আমাদের একটা বড় সামনে। এখন আমরা যেটা বলবো যে সব স্তরের জায়গা থেকে কিন্তু প্রাপ্তির ওই জায়গাটা আমাদেরকে একটু মিলিয়ে দেখতে হবে। আমাদের সাংস্কৃতিক যে কর্মধারা সেটাকে বিকাশ করা দরকার। আমাদের তরুণদের দিকে তাকাতে হবে, বিশেষ করে মনে করি। আমি তো জোর দিতে চাই, আমি শিক্ষক ছিলাম, সে কারণে আমরা চাই যে তরুণরা যদি পথভ্রষ্ট হয় তাহলে দেশ এগিয়ে যাবে না। এই এখন সময় এসছে জঙ্গিবাদের বাইরে তরুণরা থাকবে, তাদের যে সমস্ত হতাশ আছে সেটা দূর করতে হবে। তরুণরা যেন মাদকাসক্ত না হয় এবং তরুণরা যেন সমাজের একটা ইতিবাচক কর্মকাণ্ডের সাথে নিজেকে জড়িয়ে রাখার মানসিকতা অর্জন করে, সেই শিক্ষা আমাদেরকে দিতে হবে। এবং তারা যেন সমাজ উন্নয়নের জন্য কাজ করে সে ব্যাপারেও তাদেরকে দক্ষ করে গড়ে তুলতে হবে। এখানে কারিগরি শিক্ষা এবং অন্যান্য বৃত্তিমূলক শিক্ষায় তরুণদেরকে এগিয়ে দিতে হবে। করোনার জন্য যদিও কিছুটা সমস্যা হচ্ছে, কিন্তু আমরা আশা করি যে তরুণরাই গড়বে বাংলাদেশ এবং সেই জন্য এখনকার আমাদের চাওয়া হচ্ছে যে তরুণদেরকে জন্য আমরা যথাযথ গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু দেশের যা কিছু এখনো অর্জিত হয়নি সেটা আমরা। ধন্যবাদ জনাব অধ্যাপক শাহ আলমকে। অধ্যাপক শাহ আলম সবসময়ের জন্যই তরুণদের কথা বলেন, আজকেও সেই তরুণদের কথাই বললেন। তরুণদের হাত ধরেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে আরও দৃঢ়ভাবে। শেষ প্রশ্নটি যা বাকি দুই বক্তার কাছে আমরা শুনেছি, একই প্রশ্নটি আমি জনাব ওমর ফারুকের কাছেও করতে চাই। প্রত্যাশার জায়গাটিতে তার সুনির্দিষ্ট কোনো বক্তব্য, কোনো চাওয়া যদি থেকে থাকে। ধন্যবাদ। আমার সুনির্দিষ্ট চাওয়া মানে কয়েকটি শব্দ বলতে চাই। শব্দ এক, আগামী বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলতে হবে, বঙ্গবন্ধুর আদর্শে এগিয়ে চলতে হবে, আগামী বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে চলতে হবে, তবে সেই উন্নয়নটা অবশ্যই বৈষম্যহীন। আগামী বাংলাদেশকে সাম্প্রদায়িক চেতনার পক্ষে এগিয়ে চলতে হবে এবং আগামী বাংলাদেশকে
আমরা আরো একটু যে কথা বলি সেটা হচ্ছে যে গণতন্ত্র যে শক্তিশালী গণতন্ত্রের পক্ষে এই কয়েকটা শব্দের সাথে যদি আপোষ না করে তাহলে আমাদের যে উন্নয়নের চাওয়া, বাংলাদেশকে চাওয়া, সেই চাওয়াটা পূরণ হবে, এটি আমার বলা। এবং একই সাথে আমি আমার আগের অংশে একটি কথা বলবার চেষ্টা করেছিলাম যে বৈষম্যমুখী অর্থনীতি থেকে বেরিয়ে আসার কথা, এবং সেটাকে আমি বলেছি যে রংপুর পিছিয়ে আছে। রংপুর কেন পিছিয়ে আছে, রংপুরকে কি করে এগিয়ে নেওয়া যায়, সেটি নিশ্চয়ই রংপুরে যারা মানুষ আছেন এবং রংপুর এই মঙ্গাপীঠের একটি জায়গা থেকে আজকে উন্নয়নের ধারায় নিজেদেরকে সম্পৃক্ত করেছে, সে কি করে মূল চালিকা শক্তির সাথে আরো বেশি শক্তিশালী ভাবে সম্পৃক্ত হতে পারে, সেই ব্যাপারে নিশ্চয়ই আমাদের আরো গভীরতর আলোচনা দরকার। কারণ এটি আলোচনার দাবি রাখে, বৈষম্যহীন অর্থনীতির যে দাবি সেটার সাথে প্রাসঙ্গিক। সেটাকে আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই, এই অঞ্চলে কর্মসংস্থানের যে ঘাটতিটা আছে সেটি বাড়াতে হবে। নোংরা যেটি আমরা ধান আগে পিছিয়ে করবার মধ্যে দিয়ে কিছু মানুষের অভাব দূর করবার সুযোগ পেয়েছি, এবং একই সাথে আঞ্চলিক কর্মসংস্থান সেটি বাড়ানোর জন্য আমরা উত্তর ইপিজির হয়েছে এবং আরো কিছু অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবার মধ্যে দিয়ে এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান বাড়াতে হবে এবং তারা যেন ঢাকামুখী না হয় সেটি নিশ্চিত করতে হবে। এবং এই অঞ্চলে যে নদীগুলো আছে সেই নদীগুলোর কারণে কিন্তু কর্মসংস্থানের অভাবটা হয়। মানুষ তাদের নদী ভাঙনের ফলে সবটা হারায়, খরায় তারা সবটা হারায় এবং একই সাথে বন্যায় তারা সবটা হারায়। এই জন্য এই অঞ্চলের জন্য কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ আরেকটি কথা। এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে কৃষি নির্ভর যে অঞ্চল এবং বাংলাদেশের মূল কৃষি যে অর্থনীতি তার একটি বড় অংশ কিন্তু এই অঞ্চলের সাথে সম্পৃক্ত। এই অঞ্চল থেকে খাদ্য উৎপন্ন আছে, সেই খাদ্য কিন্তু সারা দেশে মানে সঞ্চারিত হয়। ফলে এই অঞ্চলের কৃষকরা তারা যেন একটি কৃষি বিমার মধ্যে দিয়ে আসে, স্যার খুব সুন্দর করে বলেছিলেন যে জেলা বাজেটটা করা দরকার এবং একই সাথে কৃষিকে বিমার আওতায় এনে এবং যে কৃষিতে উৎপাদিত অতিরিক্ত ফসল আছে কৃষক যেন তার ন্যায্য মূল্য পায় সেটি নিশ্চিত করা। তাহলে এই কৃষক আর মাথায় খাত দেবে না। কৃষকের যে বিমার আওতায় যদি আমরা আনতে পারি তাহলে যদি এই অঞ্চলের বেশিরভাগ মানুষ যদি কৃষি নির্ভর, ফলে তাদের যে দারিদ্র্য সীমার নিচে থাকা সেটি কিন্তু এগিয়ে তাদের সেখান থেকে মুক্ত করা সম্ভব। ফলে এই কারণ আমি খুব মোটা দাগে বলবার চেষ্টা করেছি, এগুলো আরো বিস্তারিত বললে হয়তো আরেকটু আমার পক্ষে সহজ হতো। ফলে আমি খুব করেছি এই কাজগুলোর মধ্য দিয়ে এই অঞ্চল এগোক এবং এই অঞ্চল এগোনোর মধ্য দিয়ে আগামী বাংলাদেশ ফারুক এই আশাবাদ ব্যক্ত করবার জন্য। আমরা প্রিয় শ্রোতা যেমনটি বলছিলাম যে উত্তরবঙ্গ চ্যানেলের প্রথম আনুষ্ঠানিক প্রোগ্রাম এটি। আমি আবারও অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাতে চাই আজকের আমাদের শ্রদ্ধেয় আলোচক ত্রয়কে। এবং আপনারা প্রিয় শ্রোতা দেখে থাকবেন আমরা টেবিলে 50টি তোড়া একটি গোলাপ নিয়ে এসেছি। এটি আসলে আক্ষরিক অর্থে এই 50 সংখ্যাটিকে আমরা সাজিয়েছি এই কারণে যে বাংলাদেশের স্বাধীনতার 50তম পূর্তি, আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, সেই সংখ্যার সাথে মিলিয়ে 50টি গোলাপ আমরা নিয়ে এসেছি। আর সেই সাথে এটি আমাদের প্রথম অনুষ্ঠান। আমরা আশা করব এই অঞ্চলের মানুষ যেমন একদিন সমগ্র বাংলাদেশে এই ইউবিসি চ্যানেল ছড়িয়ে পড়বে, সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। এই অনুষ্ঠানের মধ্য থেকে আমাদের শ্রদ্ধেয় বক্তারা যে সকল কথাগুলো বললেন, যে সকল তথ্যগুলো দিলেন, নিশ্চয়ই এটি কোনো না কোনোভাবে বাংলাদেশের উন্নয়নে কাজে লাগবে, আমাদের বাংলাদেশের যারা পলিসি মেকার তাদের কাজে লাগবে, সেরকম একটি আশাবাদ আমরা ব্যক্ত করছি। প্রথম একটি গোলাপ আমরা তাদের হাতে তুলে দিতে চাই। জনাব শ্রদ্ধেয় শাফিউর রহমান সাহেব, আমার ডান পাশে রয়েছেন জনাব অধ্যাপক শাহ আলম সাহেব এবং সর্ববায়ে রয়েছেন জনাব ওমর ফারুক। এবং সেই সাথে এই 50টি গোলাপ আমার এই ইউবিসি চ্যানেলের সমগ্র দর্শকদের জন্যে। কিন্তু দর্শকদের একে একে কীভাবে দেবো এই গোলাপ, সে কারণেই এই 50টি গোলাপ আমরা তুলে দিতে চাই, যাকে আমরা পরিচয় করিয়ে দিয়েছিলাম গণমানুষের নেতা। সেই গণমানুষের নেতা জনাব শাফিউর রহমানের হাতে। আমাদের সাথে থাকবার জন্যে আমরা দেখছি করোনার দ্বিতীয় ঢেউ আবারও শক্তভাবে আমাদের দরজায় কড়া নাড়ছে। আপনারা প্রত্যেককেই
সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইউবিসি চ্যানেলের সাথে থাকবেন। বাংলাদেশ চিরজীবী হোক।